আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব সর্বশেষ সংবাদগুলো। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। আর যুদ্ধ নয়, এবার শান্তি চাই, মোদিকে বার্তা শেহবাজ শরীফের। প্রশিক্ষণের জন্য যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইউক্রেনীয় সেনারা। ফের বিক্ষোভে উত্তাল শ্রীলঙ্কা। সোমালিয়ার সেনা ঘাঁটিতে হামলা, কমান্ডার সহ 7 সেনা নিহত। এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম। নেতানিয়াহুর আইনি সংস্কার পরিকল্পনার জেরে উত্তপ্ত ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট হইল এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর যুদ্ধ নয়, এবার শান্তি চাই, মোদিকে বার্তা শেহবাজ শরীফের। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, ভারত ও পাকিস্তানের উচিত আলোচনার টেবিলে বসে কাশ্মীর সমস্যার সমাধান করা। আল আরাবিয়া নিউজ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে শেহবাজ শরীফ বলেছেন, ভারতীয় নেতৃত্ব ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমার বার্তা হলো, আসুন আমরা আলোচনার টেবিলে বসি এবং কাশ্মীরের মতো আমাদের জ্বলন্ত সমস্যাগুলো সমাধানের জন্য আন্তরিক সমালোচনা করি। ভারতের বিরুদ্ধে জম্মু ও কাশ্মীরের সংখ্যালঘুদের উপর নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে শরীফ বলেন, এটি অবশ্যই বন্ধ করতে হবে, যাতে সারা বিশ্বে এই বার্তা ছড়িয়ে পড়তে পারে যে ভারত আলোচনা করতে প্রস্তুত। এ সময় শেহবাজ শরীফ বিশ্বকে মনে করিয়ে দিয়ে বলেন, ভারত ও পাকিস্তান প্রতিবেশী এবং তাদের একে অপরের সঙ্গে থাকতে হবে। তিনি আরো বলেন, এটা আমাদের উপর নির্ভর করে যে শান্তিপূর্ণভাবে বসবাস করা এবং অগ্রগতি করা বা একে অপরের সাথে ঝগড়া করা এবং সময় এবং সম্পদের অপচয় করা। ভারতের সাথে আমাদের 3টি যুদ্ধ হয়েছে এবং তা জনগণের জন্য আরো দুর্দশা, দারিদ্র এবং বেকারত্ব নিয়ে এসেছে। এসব থেকে আমরা আমাদের শিক্ষা নিয়েছি। আমরা শান্তিতে থাকতে চাই। যদি আমরা আমাদের প্রকৃত সমস্যাগুলো সমাধান করতে পারি, আমরা দারিদ্র দূর করতে চাই, সমৃদ্ধি অর্জন করতে চাই এবং আমাদের জনগণকে শিক্ষা ও স্বাস্থ্য সুবিধা এবং কর্মস্থান দিতে চাই এবং বোমা ও গোলা বারুদে আমাদের সম্পদ নষ্ট না করতে চাই। আমি প্রধানমন্ত্রী মোদীকে এই বার্তাই দিতে চাই। তিনি বলেন, আমরা উভয় পারমাণবিক শক্তিধর দেশ, অস্ত্রে সজ্জিত এবং ঈশ্বর যদি বাঁধিয়ে দেয় তবে কি ঘটেছে তা বলার জন্য কে বেঁচে থাকবে। প্রশিক্ষণের জন্য যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইউক্রেনীয় সেনারা। রুশ ক্ষেপণাস্ত্র হামলা থেকে আত্মরক্ষার প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ব্যবহার শিখতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে একদল ইউক্রেনীয় সেনারা। কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় ওকলাহোম রাজ্যের কোর্টসিলে ইউএস আর্মির এয়ার ডিফেন্স আর্টিলারি স্কুলে পৌঁছায় তারা। সেখানকার কর্নেল কার্টিস কিং টুইটারে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। গত বছরের শেষের দিকে রুশ বিমান হামলা মোকাবেলায় ইউক্রেনকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রতিশ্রুতি দেয় ওয়াশিংটন। ওকলাহোমায় বর্তমানে কয়জন ইউক্রেনীয় সেনা রয়েছে সেটি স্পষ্ট নয়, তবে এ মাসের গোড়ার দিকে পেন্টাগন জানিয়েছেন, কিয়েভ থেকে এই প্রশিক্ষণের জন্য 90 থেকে 100 জন যুক্তরাষ্ট্রে আসার কথা রয়েছে। প্যাট্রিয়ট সিস্টেম কিভাবে পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করতে হয় সেটি শিখতে কয়েক মাসের একটি প্রশিক্ষণ কোর্স জরুরি। ফের বিক্ষোভে উত্তাল শ্রীলঙ্কা। আবারও বিক্ষোভে উত্তাল শ্রীলঙ্কার রাজধানী কলম্বো। বিদ্যুৎ ও জ্বালানির দাম কমানো এবং গ্রেপ্তার ছাত্র নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ করেছেন দেশটির বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সংবাদ মাধ্যম CNN জানায়, সোমবার স্থানীয় সময় সকালে রাজধানী কলম্বোর রাস্তায় নেমে আসেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিক্ষোভের সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয় তাদের। মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। এদিন বিদ্যুৎ ও জ্বালানির দাম কমানো এবং সরকার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়া গ্রেপ্তার ছাত্র নেতা অসান্তা মোদালিকের মুক্তির দাবিতে শিক্ষার্থীরা জড়ো হন জাতিসংঘের দপ্তরের সামনে। এ সময় সরকার বিরোধী প্লাকার্ড নিয়ে স্লোগান দেন অনেকে, তবে পুলিশ তাদের বাধা দিলে রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ চালিয়ে যান তারা। এক পর্যায়ে তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এ সময় শিক্ষার্থীরা ইটপাটকেল ছুড়লে ফাঁকা গুলি ও টিয়ার সেল ছুঁড়ে পুলিশ। সংঘর্ষ ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকায়। শ্রীলঙ্কায় অর্থনৈতিক সংকটে শুরু হওয়া বিক্ষোভে নেতৃত্ব দেওয়ার অভিযোগে আন্তঃবিশ্ববিদ্যালয় সংগঠনের ছাত্রনেতা
ওয়াসান্তাকে গত বছর গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগ আনা হয়, কিন্তু এখন পর্যন্ত তার মুক্তি না হওয়ায় শিক্ষার্থীরা সোমবার বিক্ষোভে নামে। এছাড়া চলমান সংকট কাটতে জনগণের উপর সরকারের চাপিয়ে দেওয়া অর্থনীতির বোঝা কমানোর দাবি তাদের। সোমালিয়ার সেনা ঘাঁটিতে হামলা, কমান্ডার সহ 7 সেনা নিহত। আল শাবাব জঙ্গি গোষ্ঠীর সদস্যরা দেশটির একটি সেনা ঘাঁটিতে তাণ্ডব চালিয়েছে, এতে অন্তত 7 জন সেনা নিহত হয়েছেন। আল জাজিরার খবরে বলা হয়েছে 2022 সালে এই সেনা ঘাঁটিটি আল শাবাবের কাছ থেকে পূর্ণ দখল করেছিল সোমালিয়ার সেনারা। সেখানে জঙ্গিদের হামলায় ঘাঁটিটির কমান্ডার সহ 7 সেনা নিহত হয়। খবর অনুসারে মঙ্গলবার আল কায়দা সংশ্লিষ্ট আল শাবাল সদস্যরা প্রথমে আত্মঘাতী গাড়ি নিয়ে হাওয়াদলে গ্রামের সেনা ঘাঁটিতে প্রবেশ করে, এরপর গুলি চালায়। পার্শ্ববর্তী শহরের সেনা কমান্ডার ক্যাপ্টেন আদেল নুল বলেন, তারা হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে, কিন্তু একজন কমান্ডার সহ কয়েকজন সেনা সদস্য হারিয়েছেন। এক বিবৃতিতে আল শাবাব হামলার দায় স্বীকার করে বলেছে, স্বধর্মত্যাগী কয়েকজন সেনা এবং তাদের কমান্ডারকে তারা হত্যা করেছে। এই সেনা ঘাঁটিটি রাজধানী মোগাদিশু থেকে 60 কিলোমিটার উত্তরে অবস্থিত। নেতানিয়াহুর আইনি সংস্কার পরিকল্পনার জেরে উত্তপ্ত ইসরায়েল। ইসরায়েলের বেনিয়ামিন নেতানিয়াহু সরকার সবেমাত্র ক্ষমতায় এসেছে। এখনই বিচার ব্যবস্থাকে ঢেলে সাজানোর পাশাপাশি সুপ্রিম কোর্টের ক্ষমতা খর্ব করতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সংস্কার প্রস্তাব দিয়েছেন। তার জোটের অতি ডানপন্থী ও অতি কট্টরপন্থী দলগুলোর প্রতি অনেক মনোযোগ দেওয়া হচ্ছে এবং তারা জাতীয় নিরাপত্তা, স্বরাষ্ট্র, অর্থ সহ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ পেয়েছে। কিন্তু দেশটির বিচার মন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন ইয়ারিভ লেভিন। তিনি নেতানিয়াহুর লিকুড পার্টির সদস্য এবং তার একজন ঘনিষ্ঠ উপদেষ্টা। ইসরায়েলি গঠনতন্ত্রের উপর সবচেয়ে গভীর প্রভাব ফেলতে পারে এ সিদ্ধান্ত। নেতানিয়াহুর আইনি সংস্কার বাস্তবায়ন হলে সরকার সুপ্রিম কোর্টের কিছু রায় বদলে দেওয়ার ক্ষমতা পাবে এবং বিচারপতি নিয়োগের ক্ষেত্রে সরকারের ক্ষমতা আরো বেড়ে যাবে। বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিন অবশ্য এমন পদক্ষেপকে সংস্কার হিসেবে তুলে ধরে বিচার বিভাগকে বরং আরো শক্তিশালী করার এবং জনগণের আস্থা ফেরানোর দাবি করে। দ্য ইকোনমিক্সের প্রতিবেদনে বলা হয়, ইয়ারিভ লেভিন দৃঢ়ভাবে স্বাধীন সুপ্রিম কোর্টের ক্ষমতা রোধ করতে বদ্ধপরিকর। নতুন এ মন্ত্রী একজন আইনজীবী ও প্রতিষ্ঠানের প্রবীণ সমালোচক হিসেবে ওভাররাইড ক্লোজ করতে চান। এটি নেসেটে আদালতের মাধ্যমে অসাংবিধানিক বলে বিবেচিত আইন পাশ করার অনুমতি দেবে। তার প্রস্তাবের অধীনে আদালত আর যুক্তিগতার ভিত্তিতে সরকারি সিদ্ধান্ত বাতিল করতে পারবে না। রাজনীতিবিদরা বিচারক নিয়োগ করবেন এবং সরকারের আইনি উপদেষ্টা বর্তমানে একটি স্বাধীন গোষ্ঠী রাজনৈতিক নিয়োগকারীর মাধ্যমে প্রতিস্থাপিত হবে। নির্বাচিত সরকার ও স্বাধীন বিচার বিভাগের মধ্যে উত্তেজনা ইসরায়েলের জন্য অনন্য নয়, কিন্তু ইসরায়েলের একটি আনুষ্ঠানিক সংবিধানের অভাব রয়েছে। দেশটি নির্বাচন ব্যবস্থা, যা সাধারণত কয়েকটি ছোট কিন্তু রাজনৈতিকভাবে শক্তিশালী বিশেষ করে স্বার্থভাবী দলগুলোর জোটে পরিচালিত হয়। ইসরায়েলি রাজনীতিবিদরা আদালতের লাগাম টানতে চাইছেন। ইসরায়েলের প্রতিষ্ঠাতা প্রধানমন্ত্রী বাম লেবার পার্টির ডেভিড বেন গুনিয়ন সুপ্রিম কোর্টের উদ্বোধন এড়িয়ে যান। আরেকজন লেবার প্রধানমন্ত্রী ইৎজাক রাবিন তার জোটে ধর্মীয় সদস্যদের সন্তুষ্ট করার জন্য 1994 সালে একটি নির্দিষ্ট আইনের ওভাররাইড ধারায় সম্মত হন। নতুন নেতানিয়াহু সরকার মূলত এমন রাজনীতিবিদদের নিয়ে গঠন করা নীতিগতভাবে যারা অনির্বাচিত সরকারের হস্তক্ষেপে আপত্তি করে। তারা এত অবিচল যে তারা প্রকৃত গণতন্ত্রকে সমুন্নত রাখছে। ইসরায়েলের বিচারকরা একমত নন এই প্রস্তাবের পক্ষে। গত 12 জানুয়ারি সুপ্রিম কোর্টের প্রেসিডেন্ট একথার হায়াত জনসম্মুখে সরকারি নীতির আলোচনা করার বিরল পদক্ষেপ নেন। লেভিনের পরিকল্পনাকে বিচার বিভাগের স্বাধীনতার জন্য একটি মারাত্মক ক্ষত বলে অবহিত করেন তিনি। হায়াত বলেন, যদি তারা পাশ করতে পারে তাহলে সংস্কারগুলো স্বীকৃতির বাইরে দেশের গণতান্ত্রিক পরিচয় পরিবর্তন করবে। অতীতে ইসরায়েলের আইনি ব্যবস্থা নজির স্থাপন করেছে। একজন সাবেক প্রধানমন্ত্রী দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন। যৌন নিপীড়নের দায়ে একজন রাষ্ট্রপতিকে কারাগারে পাঠানো হয়। নেতানিয়াহু নিজেই ঘুষ ও প্রতারণার অভিযোগের মুখোমুখি হয়েছেন। প্রস্তাবিত পরিবর্তনগুলো তার মামলাকে সরাসরি প্রভাবিত করবে না, তবে বিচার বিভাগের সঙ্গে মীমাংসা করার জন্য তিনি ব্যক্তিগত স্কোর নিয়ে অফিসে
ফিরেছিলেন এমন ধারণা এড়ানো কঠিন। অতীতে নেতানিয়াহু নিজেকে সুপ্রিম কোর্টের স্বাধীনতার একজন চ্যাম্পিয়ন হিসেবে উপস্থাপন করেছেন। তিনি সত্যিকার অর্থে তার মন পরিবর্তন করেছেন বা রাজনৈতিক সুবিধার জন্য তা করেছেন কিনা সেটি এখনো অজানা।